স্বাগত সবাইকে স্টার নিউজের নিয়মিত আয়োজন স্টার মানিতে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, এক ধরনের ভিন্ন রাজনৈতিক এবং অর্থনৈতিক বাস্তবতায় অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছেন এবং সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন নির্বাচিত রাজনৈতিক সরকারের দায়িত্ব গ্রহণ করার কথা। তো এই ধরনের অর্থনৈতিক এবং রাজনৈতিক বাস্তবতায় আসলে আমাদের অর্থনীতির চ্যালেঞ্জ, ঝুঁকি এবং সম্ভাবনা, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলবো। এই জন্য আমাদের সাথে আছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। স্বাগত আপনাকে। ধন্যবাদ। শুরুতেই যেই জিনিসটি আসলে আপনার কাছ থেকে শুনতে চাই, দেশের অর্থনীতি আসলে কেমন আছে? আমাদের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতি কোনো সময় খুব ভালো থাকে না, আবার খুব যে খারাপও বলতে হবে এমনও প্রয়োজন করে না। তো ভালো মন্দ মিশিয়ে আছে। যেটা সবচেয়ে বোঝার ব্যাপার সেটা হলো যে বিগত সরকারের সময়ে যেই অর্থনীতি এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে, সেই সময় অর্থনীতিটা একদম খুবই দ্রুততার সাথে পতনের মুখে ছিল। তো এরকম একটা পতন উন্মুখ পরিস্থিতি থেকে আমরা কিছুটা ঘুরে দাঁড়াতে পেরেছি, কিন্তু আবার মূল্যস্ফীতির ক্ষেত্রে হয়তো অতখানি অগ্রগতি হয়নি, আর একদমই আগাতে পারিনি। এরকমও দু চারটে ধাপ আছে, যেমন রাজস্ব আদায়ের ক্ষেত্রে সেই ধরনের বড় উল্লম্ফন আমরা দেখিনি। বৈদেশিক দায় দেনা, সেখানেও আমরা খুব বড় ধরনের পরিবর্তন আনতে পারিনি। সেহেতু ভালো মন্দ মিশিয়ে একটা পরিস্থিতির ভিতরে আছে। কিন্তু সবচেয়ে বড় জিনিস সেটা হলো যে পতন থেকে আমরা হয়তো কিছুটা স্থিতায়নে গেছি, কিন্তু এই স্থিতায়ন থেকে আমরা প্রবৃদ্ধিতে যাওয়ার জন্য যে কোমরে জোর লাগে বা পায়ে জোর লাগে, সেই জোরটা আমরা এখনও পেয়ে উঠিনি। সেক্ষেত্রে আপনি মূল্যস্ফীতির কথা বলছিলেন। আমরা যেটি দেখছি যে ডিসেম্বরেও সবশেষ 8.5% মতো হয়েছে। তো শুরু থেকে তো আসলে এই বছর, গত বছর থেকে আমরা শুনেছি যে এই মূল্যস্ফীতি কমানোর জন্য সেই ধরনের মুদ্রানীতি নেওয়া হচ্ছে বা সরকার বিভিন্নভাবে চেষ্টা করেছে। মানে আমরা আসলে এই জায়গাটায় কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারছি না কেন? মানে বাধা কি আসলে আমাদের? দেখুন, একটা এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে পদ্ধতি নেওয়া হয়েছে সেটা একটা দুষ্টচক্রের মধ্যে পড়ে গেছে। দুষ্টচক্রটা হলো এরকম যে আমরা IMF-এর যেই ধ্রুপদী পদ্ধতি আছে, সেটা হলো মূল্যস্ফীতিকে মূলত একটি মুদ্রানীতির ব্যত্যয়ের প্রকাশ হিসেবে দেখি। তো সেই হিসেবে সুদের হার বাড়ানো হয়েছে, ঋণ প্রবাহ কমানো হয়েছে। কিন্তু সমস্যাটা হলো এখানে এই জায়গাটাতে যে আপনি ঋণ ব্যক্তি খাতে আপনি কমালেন সুদের হার বাড়িয়ে, এবং তার ফলে বিনিয়োগ কমে গেল, কর্মসংস্থান কমে গেল। অর্থাৎ আপনার সরবরাহর দিক থেকে আপনি কিন্তু তাহলে বাজারে আরও উৎপাদন বাড়িয়ে যে আপনি দিবেন সেটার আপনার হলো না, আপনার আবার আমদানির উপরে যেতে হলো। আর অপর দিকে সরকার তো ঋণ নেওয়া কমালো না। সরকার তো আপনার ব্যাংকের থেকে ঋণ নিচ্ছে, সিকিউরিটি ট্রেজারি বন্ড বিক্রি করে ঋণ নিচ্ছে, বিদেশ থেকেও বাজেট সহায়তা অনেক ঋণ নিচ্ছে। সেহেতু এটা একটা গোলমেলে পরিস্থিতির ভিতরে পড়ে গেল। আমরা একদিকে সংকোচনের কথা বললাম, অপরদিকে আবার সরকার যখন বাজার থেকে ডলার কিনছে তখনও আবার সে দেশীয় মুদ্রা বাজারে দিচ্ছে। সেহেতু এটার ভিতরে একটা বৈপরীত্যের ভিতরে পড়ে গেল। কিন্তু সবচেয়ে বড় যেটা হলো, সেজন্য আপনার মূল্যস্ফীতি একটা অবস্থানের পরে আর সেইভাবে আর নামছে না। আমরা একটা কাঠামোগত স্থিতাবস্থার ভিতরে মূল্যস্ফীতি 7-8% আটকে গেছে, 8%। অপরদিকে যেটা ক্ষতির দিক হলো, কারণ কোনো অর্থনৈতিক নীতিমালাই কিন্তু নিরঙ্কুশ ভালো বা নিরঙ্কুশ খারাপ করে না। তার সবসময় একটা ভালো দিক থাকে, খারাপ দিক থাকে। নিয়মিত অর্থনীতিতে যে আপনার যদি ভালোটা নিতে হলে খারাপের জন্য প্রতিষেধক সাথে দিতে হয়। তো প্রতিষেধক কি, আপনার কি সমস্যা হয়েছে? আপনার সুদের হার বেড়ে গেছে, ব্যক্তি খাতে বিনিয়োগ আপনার কমে গেছে, কর্মসংস্থান কমে গেছে, তার উপর ব্যক্তি খাতে আপনার এখন জ্বালানি সংকটের মধ্যে পড়ে গেছে। তাই দেখেন, টাকা আছে আমদানি হচ্ছে না, ডলার আছে আমদানি হচ্ছে না। তো এইরকম একটা পরিস্থিতির ভিতরে ব্যক্তিখাত পড়ে গেছে, যার ফলে আপনার কর্মসংস্থান হচ্ছে না, আপনার মূল্যস্ফীতির তুলনায় মজুরির হার বাড়ছে না, এবং এটার ফলে আপনার
আপনার বৈষম্য, আয় বৈষম্য বাড়ছে, আবার কোনো কোনো কলকারখানা বন্ধ হয়ে যাওয়াতে বেকারত্ব বাড়ছে, নতুন যুব সম্প্রদায়কেও কর্মসংস্থান দেওয়া যাচ্ছে না। দারিদ্র বাড়ার আমি কি একটু শেষ আশঙ্কা করি, আছে? মানে আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম, একটা দুষ্ট চক্রের ভিতরে মূল্যস্ফীতির ব্যবস্থাপনাটা পড়ে গেছে। তো মানে সেক্ষেত্রে অনেক আশঙ্কা করা হয় যে মানে এর কারণে একদম দারিদ্র্য সীমার একটু উপরে যারা অবস্থান করছে তারাও এই দীর্ঘদিন ধরে যে উচ্চ মূল্যস্ফীতির কারণে তারাও দারিদ্র্য সীমায় নামতে পারে। অবশ্যই কর্মসংস্থান না হলে পরেই আপনি, মানুষের আয় না থাকলে পরে তো ওনারা দরিদ্র হয়ে যায়। একই রকমভাবে আমাদের যে শ্বেতপত্র করেছি, আমরা শ্বেতপত্রের ভিতরে প্রকাশ পেয়েছে যে 2 দিন যদি একটা লোক বাংলাদেশে কাজ না করে দরিদ্র পরিমাণে, তারা দারিদ্র সীমার আশেপাশে থাকে, তারা আবার দরিদ্র হয়ে যাবে। সেহেতু এই সরকারের আমলেই প্রায় মানে 25 লক্ষ থেকে 30 লক্ষ নতুন দরিদ্র সৃষ্টি হয়েছে, এটা আমরা দেখছি। আর যেটা হচ্ছে সেটা হলো মূল্যস্ফীতির হারের তুলনায় মজুরির হার বাড়ছে না, এবং খাদ্য মূল্যস্ফীতির হার তেজি থাকলে পরে তুলনামূলক নিম্ন আয়ের মানুষ এটাতে আক্রান্ত হয়। সেহেতু সামষ্টিক অর্থনৈতিক সূচকের বড় বড় অনেকগুলো চলক আছে যা গরিব মানুষের বিপক্ষে চলে গেছে, সামগ্রিকভাবে কর্মসংস্থানেও অসুবিধা করেছে, এবং বিত্তশালীদের সাথে তাদের যে পার্থক্যটা সেটা আগের চেয়ে বাড়ছে। আপনি দেখবেন ঢাকা শহরে বেরোলে পরেই আপনি এই যে ট্রাফিক সিগন্যালে আগের চেয়ে অনেক বেশি দরিদ্র মানুষ আপনি দেখবেন, যারা আপনার গাড়ির জানলায় এসে ধাক্কা দিচ্ছে। এইটা তো নতুন দারিদ্র্যের একটা অত্যন্ত আশঙ্কাজনক লক্ষণ বলে আমরা মনে করি, এবং সামনে যে রাজনৈতিক বিবর্তন আমরা প্রত্যাশা করি সেটার ভিতরেও এইটা একটা বড় ধরনের ভূমিকা রাখবে বলে আমার আশঙ্কা। আপনি শ্বেতপত্রের কথা বলছিলেন, এই কমিটির প্রধান ছিলেন আপনি। আপনারা তো একটি চিত্র আসলে দিয়েছিলেন যে কিভাবে আসলে আমলাতন্ত্র, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী এই 3 পক্ষ মিলে আসলে কিভাবে লুট হয়েছে এবং সেটি পাচার হয়েছে একটা বিপুল পরিমাণ অর্থ আর কি। তো এর ভবিষ্যতে যাতে এই পদগুলো বন্ধ হয় বা আপনারা কিছু সুপারিশও দিয়েছিলেন আর কি, তো সেই সুপারিশগুলোর সর্বশেষ কি অবস্থায় দেখছেন? মূলত ছিল যে একটা স্বচ্ছতা আনার জন্য অর্থনৈতিক পরিস্থিতিটা কি, মানে পরিস্থিতিটা সম্বন্ধে একটা সম্যক ধারণা পাওয়া, এবং সেটার ভিতর দিয়ে এই রকম একটা অবস্থায় দেশটার অর্থনীতি উপনীত হলো কেন, তার একটা রাজনৈতিক অর্থনৈতিক ব্যাখ্যা আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম, যেটা আপনি একটু আগে বললেন আর কি। এখন ওইটার ভিত্তিতে আমাদের বড় বড় কিছু সুপারিশ ছিল, যেমন বড় ছিল যে এই যে সংস্কারগুলোর কথা এখন আমরা সকলে বলছি, এগুলি সমন্বিতভাবে করতে হলে একটা মধ্যমেয়াদী পরিকল্পনা দরকার। ব্যক্তিরা যারা বিনিয়োগ করছেন না, তারা বারবার বলছেন এই যে সংস্কার বা অন্যান্য পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, এগুলি কি ধারাবাহিকতা থাকবে? অনিশ্চয়তার ভিতরে কোনো দিন বড় বিনিয়োগ হয় না, ওই অনিশ্চয়তাটা কাটেনি। সেটা সংস্কারেরও যেটা হয়েছে, আপনারা দেখুন যেভাবে আমরা জাতীয় সংলাপ করলাম, আমাদের একটা জাতীয় ঐক্যমত্য কমিশন করার চেষ্টা করলাম, রাজনীতি, সংসদ, সংবিধান ইত্যাদি নিয়ে অনেক বড় বড় আত্মজিজ্ঞাসার ভিতরে, কিন্তু আমার পার্থিব জীবনে, চলমান জীবনের যে সংকট, সেই সংকটগুলো নিরসন করার জন্য আমরা একটা সমন্বিত পরিকল্পনা কিন্তু এই সরকার দিল না, এবং যার ফলে ওই যে সংস্কারের যে পদক্ষেপগুলো আছে, তো কৃষি একরকমভাবে চলছে, জ্বালানি খাত আরেক রকমভাবে চলছে, ব্যাংকিং খাতে কেন্দ্রীয় ব্যাংক আরেক রকমভাবে করছে, কিন্তু এগুলি যে যৌথভাবে একটা সমষ্টিক ধাক্কা দিবে অর্থনীতিকে, এবং এইটার ভিত্তিতে যে আগামী সরকার দাঁড়াবে, সেই সুযোগটা কিন্তু করে দিল না। এইটা আমাদের আফসোসের জায়গা আর কি। এখন এটা কেন করলো না, আপনি এই প্রশ্ন হয়তো এখন আমাকে করবেন, আমি তার উত্তরে আপনাকে বলি, এইটাতে কিছুটা চিন্তার অভাব, কিছুটা ওনাদের সংগঠনের অভাব, কিছুটা সমন্বয়ের অভাব, কিছুটা সক্ষমতার অভাব, আর কোনো কোনো ক্ষেত্রে সদিচ্ছার অভাব। মানে সেক্ষেত্রে কি কারো দায় থেকে যায় না? শেষ বিচারে যারা দেশ চালান তাদেরই দায়, শেষ বিচারে যারা দেশ চালান সেটা তাদের দায়, কিন্তু একই সাথে অন্য যারা অংশীজন আছে, ব্যক্তিখাত আছে, আমাদের মতো নাগরিক সম্প্রদায় আছে, আপনাদের মতো সাংবাদিকরা আছেন, তারা তাহলে বড় গলায় কেন এটা দাবি করতে পারে নাই, এটাও এক সময় ব্যাখ্যা দিতে হবে। আমরা যে হাই হুতাশ করি, দুঃখ করি, কিন্তু আমরা তো সেই রকমভাবে জোর দিয়ে দাবিটাও ঠিকমতো প্রকাশ করি না।
ব্যক্তিখাতের দিকে তাকিয়ে দেখেন, ওনারা যেরমভাবে বলেন মৃদু স্বরে বা কোনোদের, কিন্তু ওনারাও তো সেইভাবে যৌথ নেতৃত্ব একত্রিতভাবে কোনো বিকল্প আমাদের সামনে আনলেন না। এই যে সামনে নির্বাচন, এই নির্বাচনের ভিতরে যে রাজনৈতিক দলগুলো যে ইশতেহার দিচ্ছে, ওনারাও তো এখনো পর্যন্ত সেরকমভাবে এই ইশতেহারের এই দাবিগুলোর ভিতরে ওনারা এগুলো তো ঢুকালেন না। আপনি কি দেখেছেন বাংলাদেশের ব্যক্তিখাতের পক্ষ থেকে একটা দাবিনামা দিয়ে সমস্ত রাজনৈতিক দলকে বলছে যে এইটা আপনাদের ইশতেহারে দিতে হবে, আপনাদের আগামী দিনে বাস্তবায়ন না করলে আপনাদের আমরা ভোট দিব না, এমনকি নির্বাচন করার অর্থ দিব না, এই কথা তো ওনারা বললেন না। সেহেতু আমি বলছি দায়িত্ব ওই পক্ষের আছে, ওনারা করেননি, দায়িত্ব আমাদেরও আছে, আমরাও জোরদারভাবে চাইনি। জি, আমরা আবার আলোচনায় ফিরবো, একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, আশা করছি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ স্টার মানিতে, ফিরছি আলোচনায়। আপনি নির্বাচনের কথা বলছিলেন, তো নির্বাচন একদমই দোরগোড়ায়। আসলে এখনকার বাস্তবতায় আসলে এই নির্বাচনটা কেমন হওয়া উচিত এবং আপনার প্রত্যাশা এবং আসলে আপনার প্রেডিকশন, মানে কি দেখছেন, আসলে বাস্তবতা কি দেখছেন? প্রত্যাশা তো জনগণের প্রত্যাশা একটা ভালো নির্বাচন, একটা গ্রহণযোগ্য নির্বাচন, একটা অংশগ্রহণমূলক নির্বাচন, কেউ কেউ বলবেন এটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। বিষয়টা হলো যে এটা প্রত্যাশার দিক থেকে বাংলাদেশের মানুষের কোনো বৈপরীত্য বা দ্বিমত বা পার্থক্য আছে বলে মনে করি না। সকলেই মনে করেন যে বর্তমানে বাংলাদেশের যে উত্তরণকালীন সময়, সেই সময় নির্বাচন এখন একটা অবশ্যম্ভাবী এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি অবশ্যম্ভাবী ঘটনায় পরিণত করতে হবে। সেই জন্য আমরা সবাই তাই প্রস্তুত হচ্ছি। কিন্তু নির্বাচনটা প্রকৃতভাবে কি হবে, এটা নিয়ে তো শঙ্কা কাটছে না। কোনো রাজনৈতিক অর্থনৈতিক ভূমিকম্প হবে না, এটা তো কেউ নিশ্চয়তা দিয়ে বলতে পারছে না। ওই আশঙ্কাটা তো থেকে যাচ্ছে। এবং আমি 8টা শহরে ঘুরে আসলাম, 14টা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করলাম নির্বাচন কেমন চাই, কেমন হবে মনে করেন। তাতে সকলের কাছে তো 1 নম্বরে যেটা এসছে নিরাপত্তার অভাবের কথাটা। এই নিরাপত্তার অভাবের কথাটা নারীদের ভিতরে এসছে, ভিন্ন জীবনযাপন করেন এইরকম চিন্তার মানুষের ভিতরে এসছে, আপনার ভিন্ন রাজনৈতিক মতের মানুষের ভিতরে এসছে, ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের ভিতরে এসছে, বাউল গান গায় এই মানুষের ভিতরে এসছে, আমাদের এখানে হিজড়া সম্প্রদায় আছে তার ভিতরে এসছে। সেহেতু নিরাপত্তার অভাবটা শুধুমাত্র যারা রাজনীতিতে অংশগ্রহণ করছেন তাদের না, তাদেরও এসছে, তারাও মারা যাচ্ছেন। এবং সেহেতু নিরাপত্তার ক্ষেত্রে একটা আস্থাহীনতার সৃষ্টি হয়েছে। সেটা হলো যে সরকার এবং তার যে রাষ্ট্রের যে অঙ্গ প্রতিষ্ঠান এবং বিশেষ করে নির্বাচন কমিশন এই নিরাপত্তাটা দিতে পারছে না। এই নিরাপত্তাহীনতার একটা নতুন মাত্রা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, কৃত্রিম মেধার ব্যবহার, এবং এইটার মাধ্যমে মানুষদের যেভাবে নারীদের বিপন্ন জনগোষ্ঠীকে হয়রানি করা হচ্ছে এবং মিথ্যা হিংসা অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে হেয় করার চেষ্টা করা হচ্ছে, এটাও তো এক অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। সেহেতু নিরাপত্তা মানে সেটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা প্রতিরোধের ক্ষেত্রে কোনো উদ্যোগ কি দেখা আমি যাচ্ছে? এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে কার্যকর উদ্যোগ দেখি না, সচেতনতা বৃদ্ধি করারও চেষ্টা দেখি না। তবে অবশ্যই সরকারকে ধন্যবাদ দিতে হবে, তারা মেটাকে একটা চিঠি লিখেছে, মেটাকে চিঠি লিখে তারা এটা নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিতে বলেছে। কিন্তু তারপরেও সরকারের প্রচলিত আইনে যেখানে মানে প্রকাশ্যভাবে উগ্রভাবে আপনার হিংসা, আপনার মিথ্যা সহিংসতার উস্কানিমূলক বক্তব্য আসছে, সেটা কেন আইনানুগভাবে নিয়ন্ত্রণ করতে সরকার পারবে না? এটা তো আমরা বুঝে উঠতে পারি না, কারণ এটা তো বাড়বে। এবং নির্বাচনের ফলাফল নিয়েও এই রকমের ধরনের আপনার হয়রানি, আপনার এক ধরনের হুমকি বা বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা তো আগামী দিনে হবে, এটা তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। সেহেতু আপনি শারীরিক নিরাপত্তা যেমন দিবেন, সামাজিক রাজনৈতিক নিরাপত্তার ক্ষেত্রেও জোরদার হবে। আর একটা জিনিস হলো অর্থনৈতিক রাজনৈতিক নিরাপত্তা। তো আপনি কিছু কিছু হয়তো ঘোষণা হলো, এই যে আয় ব্যয়ের হিসাব টিসাব হলো, আপনার তার করের সাথে তার প্রকৃত আয়ের কোনো সম্পর্ক নাই,
এবং সে বিগত সময়কালে রকেটের গতিতে আয় বৃদ্ধি করেছে, তার কোনো জবাবদিহিতার ব্যবস্থা নাই। সেহেতু আমাদের এখন দেখার অপেক্ষা যে দুদক, এটার আমাদের যারা দুর্নীতি দমন কমিশন, এই প্রত্যেকটা ঘোষণাপত্রকে সামনে নিয়ে মিলিয়ে দেখবে কিনা যে এই রকেটের গতিতে তার যে আয় বেড়েছে কোটি কোটি টাকা বছর বছর, সেইটার উৎসটা সঠিক ছিল কিনা, এবং যে ঘোষণাটা দিয়েছে তার সাথে তার অঘোষিত আয় এবং সম্পদের বিবরণ মেলে কি মেলে না। এখন তো ইতিমধ্যেই আমরা বিভিন্ন বৈপরীত্য অনেক প্রার্থীর ক্ষেত্রে দেখতে পেয়েছি। সেহেতু আমি অপেক্ষা করে আছি যে আগামী দিনে যেই নির্বাচন কমিশন এটা উদ্ঘাটনের সুযোগ করে দিয়েছে, কিন্তু আমার রাজস্ব আদায়ের জন্য যে জাতীয় রাজস্ব বোর্ড আছে এবং অপরদিকে যে দুর্নীতি দমন কমিশন আছে, তারা দুজন কিভাবে কাজ করে এটা আমরা দেখতে চাই। একই রকমভাবে বাংলাদেশ ব্যাংকও এদের সাথে যুক্ত হচ্ছে কিনা, যে তারা অবৈধভাবে দেশের থেকে টাকাগুলো এখন এই ঘোষণা দিয়ে ধরা পড়ার ভয়ে আবার তাড়াতাড়ি নিয়ে যায় কিনা, এটাও দেখার বিষয় রয়ে গেছে। সেহেতু মানে একদিকে এটার রাজনৈতিক দিক আছে, এটার ভিতরে একটা সামাজিক দিক রয়েছে, বাট এটার অর্থনৈতিক দিকটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ না এই নির্বাচনকে কেন্দ্র করে। আর নির্বাচনী অর্থনীতি, এটা তো বাংলাদেশে এই মুহূর্তে একটা বাজারকে তেজি করার জন্য আগামী 1 মাস কীরকমভাবে করে, এটাও আমরা দেখার অপেক্ষায় রয়েছি। যদি এইটা তো আমরা বলতে পারি, যত বেশি খরচ হবে এই নির্বাচনে প্রার্থী প্রতি, তত বেশি ওনারা দুর্নীতি করতে বাধ্য হবেন পরবর্তীতে ওই টাকা তোলার জন্য। এটা তো সকলে এই সমীকরণটা খুবই ভালো বুঝি আমরা। সেক্ষেত্রে আগামী দিনে যে নির্বাচিত সরকার আসবে, মানে তাদের প্রতি আসলে আপনাদের বার্তাটা কি? তাদের প্রতি হলো তো একটাই বার্তা, প্রথম আমার বার্তা, যেটা শেখ হাসিনা কথা দিয়ে করেনি, যেটা প্রফেসর ইউনূস কথা দিয়ে করেন নাই, সেই কাজটা ওনারা প্রথম করবেন। ওনারা নিজেদের আয় সম্পত্তির ঘোষণা দিবেন, ওনাদের এবং ওনাদের পরিবারের এবং যারা আপনার মন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন তারা প্রথম ওই ঘোষণাটা দিবেন। মানে বিগত 2 সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়েও দায়িত্ব পালন করেন, এমনকি আমাদের এই চলমান সরকারও করেনি। সেইটা আমি তো তাদের কাছে প্রথম মনে করি। যত জায়গায় ঘুরে এসেছি সকলেই বলে দুর্নীতি বিরোধী একটি বিষয় হলো অন্যতম বড় বিষয়। এই দুর্নীতিটা সর্বক্ষেত্রে আছে। এই দুর্নীতি শুধু আর্থিক দুর্নীতি না, এখানে মেধার দুর্নীতি থেকে আরম্ভ করে নৈতিক দুর্নীতি, অনেক বিষয় এটার সাথে যুক্ত। সকলেই দুর্নীতিমুক্ত একটা সমাজ চায়, সকলেই একটা দক্ষ পেশাদারিত্বের ভিত্তিতে প্রশাসন চায়, সকলে একটা স্বাধীন বিচার ব্যবস্থা চায়, সকলে চায় যে আইন প্রয়োগকারী সংস্থা কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কার্যকর হবে না। তারা চায় যে বাংলাদেশে যে সমস্ত সেবা সরকার দেয়, এটা বিভিন্ন ভাতা থেকে বলেন, ভর্তি থেকে বলেন, অন্যান্য জায়গায় চিকিৎসা সেবা বলেন, স্বাস্থ্যসেবা বলেন, শিক্ষা সেবার কথা বলেন, এবং বিভিন্ন গরিব মানুষের জন্য যে সমস্ত ব্যবস্থা আছে সেগুলি দুর্নীতিমুক্তভাবে নিরপেক্ষভাবে দলমতের ঊর্ধ্বে থেকে ব্যবহার করা হবে, এবং বাক স্বাধীনতা থাকবে। কেউ কথা বললে যেন তাকে মানে হয়রানি না করা হয়, হেনস্থা না করা হয়, তথাকথিত মব যেন বাংলাদেশে আর না আমরা দেখতে পাই, এবং একটা আইনের শাসনের ভিতরে একটা সভ্য সমাজ হিসেবে আগামী দিনে যেতে পারি। এইটাই তো আমার জুলাই আগস্টের ছাত্র জনতা আন্দোলনের অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রত্যাশা ছিল, সেইটার বাস্তবায়ন দেখতে চাই। এতক্ষণ যেই বিষয়গুলো বললেন, এগুলো নিশ্চিত করার জন্য তো আসলে সবচেয়ে বড় করে যে জিনিসটি দরকার হবে রাজনৈতিক সদিচ্ছা। তো 5 আগস্ট পরবর্তী সময়ে মানে সেই ধরনের রাজনৈতিক সদিচ্ছা বা সেই মাইন্ডসেটের পরিবর্তন রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখছেন কিনা, বা ভবিষ্যতে সেই সদিচ্ছার কোনো প্রতিফলন আসলে পাচ্ছেন কিনা আপনারা? দেখুন, আমি আবার বারবার বলছি যে আমি গত 2 মাস যাবৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি, এবং সেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরা এবং বিশ্ববিদ্যালয়গুলো আপনারা কি বলেন জেনজির সাথে কথা বলে আমি যে উপলব্ধিটাতে এসেছি, অন্য যে কোনো সময়ের চেয়ে এই যে উপলব্ধিটা যে আমাদের একটি মানে দুর্নীতিমুক্ত, দক্ষ এবং মানে জবাবদিহিমূলক প্রশাসন, বিচার ব্যবস্থা, আইন প্রয়োগকারী সংস্থা এবং সরকারি সেবা ব্যবস্থা দরকার, পরিষেবা ব্যবস্থা দরকার, এই উপলব্ধিটা এত জোরালোভাবে আমি কোনো দিন দেখি নাই। সেইটা আমাকে আশা জমায়, এবং এইটার ফলে আমি যেটা বুঝতে পারি যে আগামী দিনে যে শুধু যে এটা দেওয়ার ব্যাপার না, চাওয়ার ক্ষেত্রেও কিন্তু আগের চেয়ে জোরদার কণ্ঠস্বর থাকবে, এবং তারা যে 5 বছর অপেক্ষা করবে
যে আবার একটা নির্বাচন আসবে, তখন আবার আমরা বলবো, এই ধৈর্যটা বোধহয় আর জাতির থাকবে না। তারা খুব দ্রুত পরিবর্তন দেখতে চায়, সেটাও আবার অনেক সময় অধৈর্যপনের পর্যায়ে নিয়ে যায় এটা। কিন্তু আরেকটা জিনিস আমি দেখেছি, রাজনীতিবিদদের সাথে যখন এই জনগণ মুখামুখি হয়েছে, তখন তারা কিন্তু অনেক নমনীয়ভাবে কথা বলেছে। অনেক আগের চেয়ে অনেক বেশি তাদের ঔদ্ধত্যটা অনেক কম দেখেছি রাজনীতিবিদদের ভিতরে। আমি রাজনীতিবিদদের ভিতরেও এক ধরনের মানে বিনয় ম্রিয়মান অবস্থা আমরা দেখেছি। এবং সব পরে যখন আমরা সকলে মিলে এটাতে এক ঐক্যমত হয়েছি যে একটি বিষয়ে, যদি ওনারা আমাদের প্রত্যাশা পূরণ না করতে পারে এবং আমরাও যদি সেই প্রত্যাশা পূরণের জন্য যথেষ্ট দাবি না তুলতে পারি, তাহলে না হওয়ার একটা আশঙ্কা থাকে। কিন্তু এটাও ওনারা বলেছেন, যদি প্রত্যাশা পূরণ না করা যায়, তাহলে এমন একটা সময় আসে যখন দেশে থাকতে পারা যায় না, তখন তাদের দেশ থেকে পালাতে হয়। তো শাসক শ্রেণী ওই শিক্ষাটা নিবে বলে মনে হয় আর কি। এবং সেটার কোনো কোনো লক্ষণ আমি ঢাকার বাইরে দেখেছি, ঢাকারটা আমি এখনো ভালো করে বলতে পারবো না। সবশেষ একটা বিষয় জানতে চাচ্ছি যে এক ধরনের সংস্কারের কথা তো আপনারা দীর্ঘদিন বলে আসছিলেন, তো 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি সংস্কারের কিছু উদ্যোগ শুরু হয়েছে, কিছু ব্যাংকিং সেক্টর সহ কিছু জায়গায় সেই সংস্কারের উদ্যোগগুলো বেশ দৃশ্যমান। আগামী দিনে তো আসলে এই সংস্কারগুলো এগিয়ে নেওয়াটা রাজনৈতিক সরকারের সদিচ্ছা বা তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার উপরেই ডিপেন্ড করবে। মানে সেক্ষেত্রে মানে আপনারা আসলে এই সংস্কারগুলো চলমান থাকার ক্ষেত্রে কতটা আশাবাদী এবং বা আপনাদের পরামর্শ কি থাকবে রাজনৈতিক আগামী সরকারের প্রতি? একটু আগে আমি যেই প্রত্যাশার কথা বললাম বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, ওই প্রত্যাশা পূরণ করতে হলে সংস্কার করতে হবে। হ্যাঁ, কারণ ওই যে আমি বলেছি আপনি শ্বেতপত্রের কথায় যেই লুটপাটতন্ত্র পরিস্থিতিত হয়েছিল, তাকে ভেঙে আপনি যদি একটি গণমুখী রাষ্ট্রে আমাদের নিতে হয়, কল্যাণমুখী রাষ্ট্রে নিতে হয়, তাহলে সংস্কারটা অবধারিত। কিন্তু একটা সফল সংস্কার করাটা, একটা সংস্কারকে মানে নকশা তৈরি করার চেয়ে সফল সংস্কার বাস্তবায়ন করাটা এত সহজ না। তো এটার জন্য কতগুলো পূর্ব শর্ত লাগে। যেমন হলো আপনি একটা মধ্যমেয়াদের পরিকল্পনা রাখে, এই সরকারের কোনো পরিকল্পনা ছিল না। সরকার বিভিন্নভাবে অল্প বিস্তর এখানে ওখানে বিভিন্নভাবে অসংগঠিতভাবে করেছে, এইটা লাগে। দ্বিতীয়ত হলো তার জন্য একটা কর্মপরিকল্পনা লাগে, মানে আপনার সুনির্দিষ্টভাবে পদক্ষেপগুলো কি হবে, তার ধারাবাহিকতা কি হবে, তার ভিতরে সমন্বয় কি হবে, এইটা একটা বড় বিষয়। এই সরকারের ভিতরে আমরা সেই সমন্বয়গুলো দেখিনি। আগামী সরকারের ভিতরে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের ভিতরে সমন্বয় দেখতে পাবো বলে আমরা মনে করি। এই সরকারের ভিতরেও আমরা দেখিনি এই সরকারের কথা যেটুকু করেছে সেটুকুও স্বচ্ছতা দিয়ে মানুষের কাছে পৌঁছাতে পারে নাই। সেটার ভিতরে দিয়ে কি কতখানি এগোলো না সেটা বলতে পারেনি। সাম্প্রতিককালে আপনি দেখেছেন আমরা নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে রিফর্ম ট্র্যাকার তৈরি করেছি। এই রিফর্ম ট্র্যাকার তো সরকারের করা উচিত ছিল, এটা তো আমরা করেছি। এবং সর্বশেষে সেটা হলো যে অংশীজনদের যুক্ত করা, এবং অংশীজনদের যুক্ত করে যে সংস্কারটা করছি সেটার পক্ষে জনমত সৃষ্টি করা, আপনাদের মতো সাংবাদিকদের ওখানে জায়গা করে নিয়ে দেওয়া, তাদেরকে তথ্য দেওয়া, সেটাও সফলভাবে একটা কমিউনিকেশন স্ট্র্যাটেজি যেটাকে বলে, সংযোগ করার ক্ষেত্রে যে ব্যবস্থা, সেটাও সরকার করতে পারেন। এই সবগুলো আগামী দিনে সরকার করবে এই প্রত্যাশা নিয়ে আছি। কারণ হলো তারা নির্বাচিত হবে, তারা জনগণের ভোটে নির্বাচিত হবে, সেহেতু অন্যতম প্রয়োজনীয় পূর্ব শর্ত সেটা হলো রাজনৈতিক জবাবদিহিতার জায়গাটা আমরা পূরণ করব। কিন্তু যথেষ্ট শর্তটা হলো নাগরিকরা সর্বদা পাহারাদারের ভূমিকায় থাকতে হবে। ওই পাহারাদারি ভূমিকাটা যদি আবার আমরা ছেড়ে দিই, তাহলে রাজনীতিবিদরা কিন্তু আবার পার পেয়ে যাবে। সাংবাদিকরাও সেখানে ওই পাহারাদারের সাথে আমাদের সাথে মিলে একসাথে থাকবে, এইটি হলো প্রত্যাশা। জি, আপনাকে অনেক ধন্যবাদ স্টার নিউজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আপনাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।